নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। ইটস এ নিউ ডে, ইটস এ নিউ ইয়ার। বাঙালিদের নতুন বছর, তাই নতুন আদলে নতুন ফরম্যাটে শুরু হচ্ছে গ্রাউন্ড রিপোর্ট। এবার গ্রাউন্ড রিপোর্টে আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প ছকা নয়, গল্প বলা নয়, যে কোনো ইস্যুকে একেবারে হেড অন টার্গেট করা, হেড অন সেই ইস্যুর বিশ্লেষণ করাটাই আমাদের কর্তব্য, আমাদের কাজ। যেমন আমরা জানি, চাকরিহারাদের অভিযান, তাদের অনশন, তাদের আন্দোলন বহুদিন ধরেই চলছে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী এই মুহূর্তে আমাদের রাজ্যে চাকরি হারিয়েছেন। কারণ একটি দুর্নীতি, যে দুর্নীতি পুরোপুরিভাবে কমিশন করেছে খোদ সুপ্রিম কোর্ট বলছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি কিছু ছবি দেখাবো, যা শিক্ষা ভবনের সামনে থেকে আসছে, এসএসসি অফিসের সামনে থেকে আসছে, এবং বিশ্বাস করুন এই ছবিগুলো ভালো নয়। প্লিজ কাট টু দ্য ভিজুয়ালস। দেখুন, এই মুহূর্তে করুণাময়ীতে ধুমধুমার পরিস্থিতি, 26,000 চাকরিহারা এবং পুলিশের মধ্যে। কথা ছিল আজ তালিকা প্রকাশ হবে, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হবে, কিন্তু কোথায় কি যোগ্য অযোগ্যদের তালিকা তো প্রকাশ হলোই না, উল্টে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে এসএসসি অফিসের সামনে করুণাময়ীতে। এসএসসি ভবন অভিযানের আজকে ডাক দিয়েছিলেন চাকরিহারারা। যোগ্যদের তালিকা প্রকাশের আগে চাপ বাড়িয়ে আজকে এই অভিযান ছিল তাদের। সন্ধে 6টা নাগাদ সেই তালিকা প্রকাশের কথা ছিল। সন্ধে 6টা বেজে এখন 7টা। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার রক্ষা মঞ্চের তরফে আজ যে অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই অভিযান তো কিছু হলোই না। উল্টে যা দেখা গেল, তালিকাটাই প্রকাশ হলো না। রীতিমতো মার খাচ্ছেন পুলিশের হাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, চাকরিহারা শিক্ষাকর্মীরা। এখানেই আমার একটি ছোট্ট প্রশ্ন, এবং সেই প্রশ্নটা এই মুহূর্তে একেবারে প্রশাসনের কাছে। বলছি, চুরি যে আপনারা করেছেন তা তো সুপ্রিম কোর্ট একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। লজ্জা টজ্জা আছে? এভাবে শিক্ষাকর্মী শিক্ষকদের মারছেন, বিন্দু মাত্র লজ্জা আছে আপনাদের? আমার সঙ্গে দেবাশিস রয়েছে এই মুহূর্তে। প্লিজ দেবাশিসকে স্ক্রিনে আনতে বলবো। কনভেনার ঐক্যমঞ্চ, চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চের কনভেনার। দেবাশিস, একটাই প্রশ্ন, আজকে যা হচ্ছে এটা তো কাম্য নয়, কি বলবে? এটা কোনোদিনই কাম্য ছিল না। এটা এই জন্য আমরা যোগ্য যারা যারা এতদিন ধরে রাস্তায় আছে, অনশন করছে, আন্দোলন করছে, বিভিন্ন সময়ে পুলিশের হাতে মার খাচ্ছে, লালবাজারে আটক হচ্ছে, ব্যাংক শালকোটে হাজিরা দেওয়া হচ্ছে, এটা হওয়ার ছিল না। হওয়ার ছিল যোগ্য সম্মান ফিরে পাওয়া, যোগ্য স্কুলে যাওয়া। আজকে 6 বছর 7 বছর 8 বছর পরে চাকরি করার পরে হঠাৎ সে রাতে ভোরবেলা উঠে দেখছে চাকরি নেই। আমরা যারা চাকরি প্রার্থী, এখনো পর্যন্ত যারা দীর্ঘদিন 15 বছর 16 বছর 17 বছর ধরে বা 7 বছর 8 বছর ধরে গান্ধী মূর্তি বা অন্যান্য জায়গায় যারা আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছি, তারাও কখনো ভাবিনি যে আমাদের চাকরিগুলোও বিক্রি হয়ে গেছে, আমরা চাকরিগুলো ফেরত। খুব সহজভাবে বলছি, আপনাদের চাকরিগুলো বিকৃত হয়েছে, শুধু বিক্রি হয়নি। দুর্নীতি করেছে এই কমিশন, সরাসরি সেই প্রশ্ন বলে দিয়েছে, সেই তকমা লাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেটা প্রমাণিত, একদম প্রমাণিত। আমাদের হাতে সমস্ত ডকুমেন্ট আছে, যেগুলো কোর্টে সাবমিট করা হচ্ছে সেগুলো প্রমাণিত। তারপরে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে আবার পরীক্ষা দিতে হবে, তারপরেও ললিপপ দেখানো হচ্ছে, তারপরেও আন্দোলনগুলোকে ডিভাইড অ্যান্ড রুল করা হচ্ছে। এখন আবার বাহানা দেওয়া হচ্ছে যে নাকি কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং পর্যন্ত অপেক্ষা করবে। আর কত অপেক্ষা করবেন এনারা? আর চলবে, এই মুহূর্তে সরাসরি যাব আমি এসএসসি ভবনের সামনে করুণাময়ীতে। সেখান থেকে আমার সহকর্মী বিউ এই মুহূর্তে লাইভ রয়েছে। আমি সেখানকার পরিস্থিতিটা একটু দেখতে চাইবো এবং দেবাশিস তোমাকেও দেখাবো। এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে ঠিক কি পরিস্থিতি, বিউ রয়েছে আমাদের সঙ্গে। বিউ, লেটেস্ট আপডেট প্লিজ। একদমই দেখো ইলমাস, এই মুহূর্তে সেই ছবিটা আমি আমার সহকর্মী অরবিন্দকে দেখাতে বলবো। এসএসসি ভবনের সামনে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তারা প্রায় 5 থেকে 6,000 শিক্ষক শিক্ষিকারা তারা আজকে করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান করে আসেন, এবং এই মুহূর্তে তারা অপেক্ষায় করেছিলেন সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরেও তারা দেখেন যে এখনো ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজতে চললো, কিন্তু এখনো যে ওএমআর সিটের তালিকা, মিরর ইমেজ, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা প্রকাশ করার কথা ছিল,
কিন্তু 7টা বেজে গেলেও এখনো কোনো রকম ভাবে তালিকা প্রকাশ করা হয়নি। এবং এই শিক্ষক শিক্ষিকাদের 13 জন প্রতিনিধি ভেতরে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেছে, তাদের সঙ্গে যে কি এই যে তালিকা যেটা প্রকাশ করাবে এতক্ষণ কেন সময় লাগছে যদি তাদের কাছে আগেই থাকতো, এবং তার পাশাপাশিও কি ভিত্তিতে তারা এই তালিকা প্রকাশ করছে। এবং আরো একটা ছবি দেখাতে বলবো আমার সহকর্মী অরবিন্দকে, যে প্রচুর এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুরো যে এই এসএসসি ভবনটা পুলিশের নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। এবং আমি কয়েকজন শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে সন্ধ্যে 7টা বেজে গেল কিন্তু এখনো পর্যন্ত এইটা ওয়েমারের যে তালিকা সেটা প্রকাশ করা হলো না। আপনাদের এখন কি করবেন? আমরা এখানে অবস্থান করছি যতক্ষণ না যোগ্যদের লিস্ট সার্টিফাই করে জমা পাবলিশ করছে, আর অযোগ্যদের এক্ষুনি দ্রুত টার্মিনেশন করতে হবে, এইটা আমাদের দাবি আছে। ততক্ষণ কি আপনারা এখানেই বসে থাকবেন? ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। আপনাদের কয়েকজন প্রতিনিধি ইতিমধ্যে ভেতরে গিয়েছেন, 13 জন প্রতিনিধি, তাদের কাছ থেকে কি কিছু জানতে পারছেন? তারা বেরিয়ে আসে না পর্যন্ত পুরোপুরি জানতে পারছি না। আমরা যতটুকু জানছি আমরা যে সরকার এখনো পর্যন্ত সেই অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু এই ভাতাবাজি আমরা ধরে ফেলেছি, আমরা মানব না। এবং আমরা আমাদের সম্মান যতক্ষণ না ফিরে পাবো, যদি এই সরকার আমাদের সেই জায়গা তৈরি করে না দেয়, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই সম্মান ফিরে নেওয়ার চেষ্টা করব। তাতে যত বাধা আসুক না কেন সেই বাধাকে আমরা উপেক্ষা করবো। কিছুক্ষণ আগে দেখছিলাম পুলিশের সঙ্গে রীতিমতো আপনাদের ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আপনারা কি ভেতরে যেতে প্রবেশ? দেখুন, পুলিশ যা ডিউটি করছে আমরা আশা করছি তারা তাদের ডিউটি সুষ্ঠুভাবে পালন করছে, এবং এটা আশা রাখছি তারা আমাদের সম্মান ফিরিয়ে আনার লড়াইয়ে আমাদেরকে সাপোর্ট করবে। আশা করছি আমাদেরকে কখনো বিপদের মুখে ঠেলে দেবে না। এবং এখনো পর্যন্ত দেখেছি চিত্র আমরা যে পুলিশরা যথেষ্ট পরিমাণে আমাদেরকে সাহায্য করেছে এবং ভবিষ্যতে আমাদের পাশে থাকবে, এই আশা রাখি। আজকে আপনারা এখানেই বসে থাকবেন? হ্যাঁ, আজকে আপনারা কি এখানে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ এখানেই আজ থাকবো। একদমই দেখো ইলমাস, এই ছবিটা দেখতে পাচ্ছ, সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা বসে আছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই ওএমআর লিস্টের তালিকা প্রকাশ না হয় ততক্ষণ তারা এইখানেই বসে থাকবেন। এবং তাদের দাবি এসএসসি চেয়ারম্যানকেও তারা কোনোভাবেই তারা বাইরে যেতে দেবেন না এই মুহূর্তে, এমনটাই তারা বলছেন। ইলমাস, একেবারে তুমি আমাদেরকে এই ছবি ওখান থেকে দেখাতে থাকো। এসএসসি ভবনের সামনে এই মুহূর্তে চাকরিহারারা তারা রয়েছেন, তারা বাইরে অপেক্ষা করছেন, তাদের একাংশ এই মুহূর্তে ভবনের ভেতরে রয়েছেন, এসএসসির সঙ্গে কথা বলছেন। আজ সন্ধ্যে 6টা নাগাদ এসএসসির তালিকা প্রকাশ করার কথা ছিল, কোথায় 6টা গড়িয়ে এখন প্রায় 7টা। এসএসসি দপ্তরের সামনে অবস্থানে রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা, কিন্তু ভেতর থেকে কিচ্ছু আর আসছে না, কোনো খবরই পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে ভেতরে, কি মিটিং হচ্ছে ভেতরে? আর যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, ইটস পেইনফুল, অত্যন্ত বেদনাদায়ক একটি ছবি। যে ছবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ রীতিমতো লাঠি নিয়ে দ্বন্দ্ব তো চলেছে, লাঠি চার্জ করছে কাদের ওপর? চাকরিহারা শিক্ষকদের ওপর, শিক্ষাকর্মীদের ওপর। সেই মঞ্চের এক কনভেনার দেবাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, যে ছবিটা দেখালাম আপনাদের, আপনিও যে ছবিটা দেখলেন এই মুহূর্তে, এসএসসি ভবনের বাইরে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্র। ভেতরে কারা গেছেন, তাদের সঙ্গে কি আলোচনা হচ্ছে? আর আমার মনে আছে লাস্ট যেদিন আপনাদের বৈঠক হয়েছিল তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন, আপনারা 21 তারিখ বলেছিলেন, শিক্ষামন্ত্রী বলেছিল 2 সপ্তাহের মধ্যে আমরা তালিকা প্রকাশ করব, কিন্তু কিছুই হলো না। সেটা তো আজকে 21 তারিখেই বলেছিলেন। দেখুন, এই জন্য আমরা 21 তারিখেই একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলাম। আপনারাই ক্যান্সেল করেছেন। চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরি হারা প্রত্যেকেরই হাহাকার, প্রত্যেকেই আজ চারিদিকে হাহাকার, যে চাকরি চলে গেছে এক দলের চাকরি পাচ্ছে না, আর একজন চাকরিজীবী যেও বঞ্চিত। তাই নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত সেই নবান্ন অভিযানে পুলিশ কর্তারা দফায় 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 মিটিং করে পেন্ডিং রেখে দিলেন। এখনো পর্যন্ত নবান্নের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া গেল না। কিন্তু আমার কাছে সেই কপিটাও রয়েছে, সেই আপনাদের চিঠির কপিটাও রয়েছে, যেখানে আপনারা একদম স্পষ্টভাবে বলছেন ল এন্ড অর্ডার সিচুয়েশন মাথায় রেখে আপনারা নবান্ন অভিযান কল অফ করছেন। তারপর কি হলো? এখনো পর্যন্ত একই রকম প্রতিশ্রুতি, শুধু প্রতিশ্রুতি, ফলশ্রুতি আর হচ্ছে না। প্রত্যেক জায়গাতেই প্রতিশ্রুতি, হ্যাঁ আমরা দেখে দেবো, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ করে দেব, কিন্তু কোনোবার ফলশ্রুতি হচ্ছে না। তারপর কি মনে হয় কেন এই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হচ্ছে না? যোগ্য তালিকা প্রকাশ করতে ওনাদের যদি ক্ষমতা থাকে, যোগ্য তালিকা প্রকাশ করুক, 22 লাখ টোটাল ওএমআর প্রকাশ করুক। প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট
সে প্রাইমারি হোক, টেট হোক, 2009 হোক, সাউথ চব্বিশ পরগনা রাজ্য গ্রুপ ডি হোক, যতগুলো ডিপার্টমেন্ট আছে, এসএসসি হোক, এসএলএসটি হোক, প্রপার কপি, প্রপার ওএমআর সিট, প্রপার মিরর ইমেজ প্রত্যেককে দেখানো হোক। যদি ক্ষমতা থাকে, ক্ষমতা নেই তাই প্রকাশ করতে পারছেন না, সত্যের সম্মুখীন হতে পারছেন না। সত্য জিনিসটা উদ্ঘাটন হচ্ছে বলেই আজকে এরকম বাহানা, টাল বাহানা। সত্যটা কি তা তো আমরা মোটামুটি সবাই জানি। একটা সত্য হচ্ছে দুর্নীতি হয়েছে, দেদার দুর্নীতি হয়েছে। আর শুধু দুর্নীতি হয়নি, সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার কৌশলও হয়েছে। তার জন্য যোগ্যরা বলিদান হচ্ছে। অযোগ্যরা তো টাকা দিয়েছে, তারা তো ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরিটা কিনে নিয়েছে, তাদের কোনো যায় আসে না, তারা অযোগ্য। বলিদান হচ্ছে যারা যোগ্য, তাদের জীবনে। হ্যাঁ, আমরা যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা ভেবেছিলাম চেয়ার পাবো, তারা পেলাম না। যারা জীবনের ক্লাসে ফার্স্ট ক্লাস স্টার ছাড়া আমরা পাইনি, তারা যোগ্যরা আজকে রাস্তায় পড়ে আছে, তারা যোগ্যরা আজকে এসএসসি ভবনের সামনে বসে আছে, তারা যোগ্যরা আজকে রাস্তায় বঞ্চিত। আপনাদের হয়ে একাধিক রাজনৈতিক নেতৃত্ব চাকরিহারাদের হয়ে আজকে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন, যেমন দিলীপ ঘোষ, যেমন অধীর রঞ্জন চৌধুরী, শ্রমিক ভট্টাচার্য। বিভিন্ন মহল থেকে বিভিন্ন পলিটিক্যাল বার্তা আসছে। বিজেপি বলছে, কংগ্রেস বলছে, তারা কি বলছে শুনুন। অভিযান তো চলতেই থাকবে, কিন্তু যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে আমার যেটা বিশ্বাস। জাস্টিসও গাঙ্গুলিও বলেছেন যে কোর্ট যে নির্দেশ দিয়েছে তারাই সেটা পরিবর্তন করে যোগ্য অযোগ্য ভাগাভাগি করে যোগ্যদের চাকরি ফেরত দিতে পারেন, আর দেওয়া উচিত। আর সেই জন্য যারা কোর্টে গেছিলেন, যে পক্ষই হোক, আজ মমতা ব্যানার্জি সত্যি সত্যি বলেন চাকরি দেবেন, তার ভাইপোও বলছেন। আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে 18,000 যোগ্য লোক, এদের মধ্যে কোনো গন্ডগোল নেই, এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এদের চাকরিটা ফেরত দিন? এটা বলতেই পারেন উনি কিছুতেই বলবেন না, তাহলে ওই 8,000 লোক ওনার বাড়ি ঘাত করবে। আমরা প্রথম দিন থেকেই বলছি, এই পৃথকীকরণের কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে, রাজ্য সরকার করতে পারে, পর্ষদ করতে পারে। কারণ যারা চাকরি কিনেছে তাদের তো অন্য কেউ চেনে না, তাদের তো মহামহিম আদালত চেনে না, তাদের চেনে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। তো তারা এটাকে আলাদা করে দিতে পারে। উচিতটা প্রকাশ করার কথা দিয়েছে, জানি না করবে কিনা, কারণ তৃণমূলের কথায় আর কাজে তো কোনো মিল থাকে না। তাই শিক্ষকদের সকলেরই একান্ত দাবি যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। কারণ যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি, শিক্ষা পর্ষদ সবাই জানে। সততা দেখিয়ে সেই তালিকাটা প্রকাশ করা হোক, তাহলে অন্তত কিছুটা পাপের স্খলন হবে, কিছুটা পাপ কমবে বলে মনে করি এই সরকারের। এসএসসির বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করব না। একটাই আবেদন যে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। রাজ্য সরকার যেভাবে সুপ্রিম কোর্টের সেই রায়ে যাতে কোনো বিপদে মানুষ যারা পড়ে গেছেন তাদের সেই বিপদ থেকে বের করে আনার সম্ভাব্য সব চেষ্টা আইনি পদ্ধতিতে রাজ্য সরকার করছেন, এর বাইরে কোনো শব্দ বলবো না। মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন, এর বাইরে কিছু বলবো না। বিজেপি বলছে আদৌ এই সরকার কিছু করবে কিনা জানি না। করবে কি? হয়তো করবে না। এবং সবচেয়ে খারাপ লাগলো যেটা শুনে, তা হলো সবাই রাজনীতি করছেন, সবাই নিজের দ্বন্দ্ব, সবাই নিজের পলিটিক্যাল এজেন্ডা সামনে রাখছেন, কিন্তু এই দেবাশিসদের মতো লোকগুলো, তাদের কি হবে সেই প্রশ্ন কারোর মুখে নেই। তো দেবাশিস, বাড়িতে কজন আছেন? বাড়িতে মা আছে, বয়স্ক মা আছেন, আর ছোট বাচ্চা আছে 1.5 বছরের। 1.5 বছরের বাচ্চা। তাকে ফেলে রেখে দীর্ঘদিন ছুটতে হচ্ছে, বিভিন্ন জায়গায় দপ্তরে চিঠি দিতে হচ্ছে, অ্যারেস্ট হতে হচ্ছে, লালবাজারে যেতে হচ্ছে, দিল্লি ছুটতে হচ্ছে, মামলা সমাপ্ত হচ্ছে না। বাবা সুইসাইড করেছেন, যোগ্য ছেলে, যোগ্য। আপনার বাবা? হ্যাঁ, সুইসাইড করেছেন। যোগ্য ছেলে যোগ্য সম্মান ফিরে পায়নি। আমাদের অনেক কলিগও, রিসেন্টলি আমাদের সংগ্রামী এক বন্ধুর বাবাও মারা গেছে হার্ট অ্যাটাক করে। তারা নিতে পারছে না, তাদের জীবনেও কঠিন সময়। আমরা সত্যি কথা এতদিন ধরে লড়াই করছি শুধুমাত্র যোগ্য সম্মান ফিরে পেতে। এই যোগ্য সম্মান ফিরে পেতে এখনো পর্যন্ত আমরা বুক পেতে দিচ্ছি, পুলিশকে বলছি গুলি করে মারার দরকার হলে মেরে ফেলুন, কিন্তু আমাদের রাস্তা থেকে আমরা সরব না। নবান্ন অভিযান আমরা করবই, যতক্ষণ না পর্যন্ত যোগ্যরা যোগ্য সম্মান ফিরে পাচ্ছে ততক্ষণ পাবো না। আমি
ফিরবো তোমার কাছে দেবাশিস, কিন্তু আমি একবার বিউর কাছে যাব। বিউ এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে রয়েছে। এসএসসি ভবনের সামনে বিউ এই মুহূর্তে যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে রয়েছেন, কিছু মহিলা চাকরি প্রার্থীদের সঙ্গে রয়েছেন। তাদেরও অনেক গ্লানি সইতে হয়েছে, তাদেরও অনেক ঝড় ঝঞ্ঝা সইতে হয়েছে। অনেক ঝড় ঝঞ্ঝা সয়ে এই চাকরিটা হয়তো পেয়েছিলেন। চাকরিটা তো চুরির দায়ে গেল, সরকারের চুরির দায়ে, প্রশাসনিক দুর্নীতির দায়ে গেল, এখন হয়তো মান সম্মানটাও যাচ্ছে। বিউ, কি পরিস্থিতি? একদমই দেখো ইলমাস, এখানে দেখতে পাচ্ছ প্রচুর মহিলা যারা শিক্ষিকা রয়েছেন, তারা একটা সময় স্কুলে চাকরি করতেন, কিন্তু আজকে তারা এই এসএসসি ভবনের সামনে রাস্তায় তাদেরকে বসতে হচ্ছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। আজকে আপনাদেরকে এখানে, আজকে আপনাদের সন্ধ্যে 7টা বেজে গেছে, তবুও এখনো ওএমআর সিট প্রকাশ করা, আপনাদের এখনো পর্যন্ত ওএমআর এর তালিকা প্রকাশ করা হয়নি। করতে পারবে কি করে, করতে পারবে কি করে? চুরিটা ঢাকার জন্য ওইগুলো আটকে দেওয়া হচ্ছে। থার কাউন্সিলিং কে বলেছিল? থার কাউন্সিলিং সিবিআই লেগেছিল কেন? সিবিআই কি করতে লেগেছিল? সিবিআই ইনভেস্টিগেশন করেছিল, তাকে অথেন্টিক বলা হচ্ছে না কেন? নিজের কাছে মিরর ইমেজ নেই, এটার প্রতিবাদ কাল কি করে হবে? মিরর ইমেজ কেন রাখবে না? চুরি ঢাকার এগুলো বুঝতে পারছি আপনার ফার্স্ট কাউন্সিলিং এ তো চোরগুলো রয়েছে, বলা হলো ফার্স্ট থেকে থার্ডই ওরা সবাই যোগ্য। কেন আমরা কিসের আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। তুমি দেখতে পাচ্ছ ইলমাজ, সমস্ত যারা শিক্ষিকারা রয়েছেন তাদের মনের অবস্থাটা এবং চোখে তাদের জল। পরিবার রয়েছে সকলেরই, সকলের ছোট সন্তান রয়েছে বাড়িতে, তারপরেও তাদেরকে সেই সন্তান, সেই পরিবার, বয়স্ক বাবা মা সমস্ত সকলকে ছেড়েই আজকে এই পথে এসে বসতে হয়েছে। আজকে তাদের দাবি যে এখনো পর্যন্ত কেন তাদেরকে, তারা কোনো অন্যায় করেনি, তারপরেও তাদেরকে আজকে এখানে বসতে থাকতে হচ্ছে। ফলে তারা বারবার বলছেন যে কেন তারা, যারা অন্যায় করেছে তাদের শাস্তি, তাদের দায় কেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা নেবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবিটা। এই অন্যায় আমি মানবো না, কেউ মানবে না। আমি আজকে তোমাদের বলে দিলাম, আজকে হয় এখানে মরবো, তাহলেই যাবো, নাহলে আর যাবো না। চাকরি নেবো, নাহলে এখানেই শেষ হবো। ঢুকেছি আমরা আজকে এসএসসি অফিস থেকে, কেউ বেরোতে পারবে না। ঢুকে গেছি তো আমরা, ঢুকে গেছি। জ্বালিয়ে দিয়ে আসবো আজকে, সব জ্বালিয়ে দেবো সব আজকে। ইলমাজ, তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, শুনতে পাচ্ছ যে শিক্ষিকারা যারা রয়েছেন তারা বলছেন যে আজকে ইমোশনস আর রানিং হাই। বিউ, তুমি নজর রাখো, আমি পরবর্তীতে আবারও ফিরবো তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে একটাই কথা বলতে পারি, ইমোশনস আর রানিং হাই, রানিং ভেরি ভেরি হাই এট দি এসএসসি অফিস। সত্যি তো, যারা যোগ্য, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেলেন, প্রশাসনিক দুর্নীতির কারণে যাদের চাকরি গেল, যাদের বাড়িতে বয়স্ক বাবা গ্লানি সহ্য না করতে পেরে আত্মহত্যা করলেন, 1.5 বছরের শিশুকে ফেলে রেখে প্রতিদিন রাজপথ থেকে শুরু করে এসএসসি অফিস দৌড়ে বেড়াচ্ছেন চাকরি বাঁচাবার জন্য। এ গল্প আমার আপনার সবার, শুধু এই 26,000 চাকরি হারার নয়, এ গল্প দেবাশিসের। দেবাশিস ইজ ব্রেভ, দেবাশিস অত্যন্ত সাহসী, আজ এখানে বসে রয়েছেন। সত্যি আর এই যন্ত্রণা নেওয়া যায় না। একদিকে যেমন আমরা না পাওয়ার বঞ্চনা, মানে দীর্ঘদিন রাজপথে, তেমনি চাকরি হারানোর বঞ্চনাতেও অনেকে রাস্তায় পড়ে আছে, আর পারা যাচ্ছে না। দেবাশিসের বাবা সুইসাইড করেছেন ছেলের এই গ্লানির জন্য। ছেলেকে যোগ্য থেকে হঠাৎ করে অযোগ্য বানিয়ে ফেলা হলো। দেবাশিসের বাড়িতে একটি 1.5 বছরের বাচ্চা রয়েছে, শিশু। সেই 1.5 বছরের শিশু নিজের বাবাকে পায় না, কারণ বাবা রাজপথ থেকে এসএসসি ভবনের অলিগলিতে ছোটাছুটি করছেন শুধু নিজের চাকরিটা বাঁচাবার জন্য। দেবাশিসের চোখে জল এই মুহূর্তে। এই চোখের জলের দাম দিতে হবে সেই সমস্ত মানুষকে দিতে হবে যারা এই দুর্নীতির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। দেবাশিস, আর ইউ অল রাইট? ঠিক আছেন? একটার জন্যই লড়ে যাচ্ছি, যে যোগ্য সম্মান আমরা ফিরে পেতে চাই,
আর যদি এর মধ্যে সলিউশন না হয় তাহলে নবান্ন অভিযান হবেই হবে, এবং ইমিডিয়েট যদি মুখ্যমন্ত্রী এর সদুত্তর না দেন, যদি সলিউশন না করেন, যোগ্য সম্মান ফিরিয়ে না দেন, যদি সঠিক এই যোগ্য অযোগ্যর যে লিস্ট যদি না প্রকাশ করেন, তাহলে নবান্ন অভিযান হবেই হবে। কেউ রুখে দিতে পারবে না, কোনো পুলিশ কর্তার ক্ষমতা থাকবে না এই নবান্ন অভিযান আটকানো। আপনাদের বিরুদ্ধে হয়তো আরো কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, হয়তো হতে পারে যে জেলে আটকে রাখতে পারে। ওনাদের তো একটাই কাজ, ধরে লালবাজারে আটকে রাখা, ধরে লালবাজারে আটকে রাখা। আর আদারওয়াইজ তিহার জেলে পাঠিয়ে দেবে, সেখানে আমাদের শিক্ষামন্ত্রী অন্য যারা আছেন তারা থাকবেন। ভয় লাগে না দেবাশিস? ভয় কি আছে? ভয়ের কোনো ব্যাপার নেই। আমরা চাই যোগ্য সম্মান। যতক্ষণ না যোগ্য সম্মান ফিরে পাবো ততক্ষণ আমরা আমাদের যতগুলো সংগঠন একসাথে হয়েছি সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথেই এই বঞ্চিত পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চ একটাই কারণে গঠন করেছি যে আমরা একা পাচ্ছিলাম না, আমরা সবাই মিলে একসাথে নবান্নের দিকে এগিয়ে যাব। আচ্ছা, কোথাও আপনাদের রাগ হয় না যে যারা সত্যি চাকরি চুরি করলেন, যারা সবাই অভিযুক্ত ছিলেন? আমি বলছি সেই সময় যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, বহাল তবিয়তে এখন জেলের বাইরে বসে আছেন। পার্থ চ্যাটার্জির কাছে আমরা তখন অনেকবার গিয়েছিলাম, তখন 2009, আমরা 2009 সাউথ 24 পরগনার চাকরি প্রার্থী, তখন গিয়েছিলাম। তখন উনি নিজে বলেছিলেন 2009 আর চাকরি হবে না। আমরা হাল ছাড়িনি, আমরা কোর্টে দৌড়েছিলাম, আমরা তথ্য জোগাড় করেছিলাম, রেগুলার হাইকোর্টে জিতে আমরা 22 সালে অর্ডার নিয়েছিলাম। এখনো পর্যন্ত আমরা হাল ছাড়িনি, আমরা পাবো যোগ্য সম্মান। আপনাদের কি মনে হয়, আপনারা যেহেতু আপনারা একেবারে ভুক্তভোগী, আপনারাই ভিকটিম, আপনারা জানেন কারা কারা চাকরি চুরি করেছে, কারা কারা এই চাকরিগুলো খেয়েছে, কারা কারা জড়িত? কারা কারা জড়িত তারা আপনারা তো দেখতেই পাচ্ছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে, মানিক বাবু ওনার অফিসে অনেকবার গেছিলাম। এই যে অফিসে এখন ঝামেলা হচ্ছে, তখন উনি রিসিভ করতেন না, নিচে দাঁড়িয়ে আমরা থাকতাম, উনি বলতেন আমি বাইরে চলে গেছি, কথাই বলতেন না। ডিপিএসসি তে সামনে গেলে আমাদের অ্যাটাক করে রাখা হতো, আমাদের ঢুকতে দেওয়া হতো না, সম্পূর্ণ পুলিশ ডেকে আমাদের বাইরে বের করে দেওয়া হতো। এখন পুলিশ আটকাতে পারে না, আমরা সংঘবদ্ধ হয়ে আন্দোলন করছি তাই। কিন্তু কেন আন্দোলন করতে হবে? পরীক্ষা দেওয়া হয়েছে, কেন মানবাধিকার কমিশন অ্যাক্টিভ হচ্ছে না, কেন কনজিউমার ফোরাম অ্যাক্টিভ হচ্ছে না, কেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাক্টিভ হয়ে এই সমস্ত সমাধান করবে না? একটা নর্মাল ক্যান্ডিডেট, মেধাবী ছেলে, সে পরীক্ষা দিয়েছে, সে জানতো চাকরি করব, তাকে মামলা করতে হবে, তাকে আন্দোলন করতে হবে, তার সম্মান ফিরে পেতে তাকে আন্দোলন করতে হবে। কোন সময়ে বাস করছি আমরা? বাংলার প্রত্যেকটা মানুষ বঞ্চিত, তাই আমরা ট্যাগলাইন দিয়েছি, জীবন যখন বিপন্ন চলো সবাই নবান্ন। সবারই জীবন বিপন্ন। আপনারা কি এখনো মনে করেন যে আদৌ কিছু হবে? অবশ্যই সরকার হবে। আপনাদের নিয়ে রাজনীতি করছে, বিরোধীরা আপনাদের ঘাড়ে বন্দুক রেখে রাজনীতি করছে, সুপ্রিম কোর্ট তার রায় জানিয়ে দিয়েছে, সরকার এক কথা বলছে আর এক কাজ করছে। আজকে তো তালিকা প্রকাশের দিন, তালিকা কোথায়? তালিকা প্রকাশ করতে পারবে না তো, কারণ তালিকা প্রকাশ করলেই কালকে সব জায়গায় মারামারি শুরু হয়ে যাবে। যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা প্রত্যেকটা পাড়ায় 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 সেই সব মানুষজনকে ধরে বেঁধে রাখবে হয়তো, সেই জন্য তালিকা প্রকাশ করছেন না। তাহলে এর বিহিত কোথায়? এর সলিউশনটা কি? এর বিহিত একটাই, এখন সুপ্রিম কোর্টের নির্দেশে যতই ওনারা বলুন তালিকা প্রকাশ করে দেব, যোগ্য অযোগ্য লিস্ট যাচাই করবে, এটা কখনো সম্ভব নয়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নিউ রিএক্সামিনেশন হবে, পরীক্ষা হবে, পরীক্ষা দিতে হবে, এটাই হচ্ছে সলিউশন, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আদারওয়াইজ রাষ্ট্রপতির হস্তক্ষেপ, আদারওয়াইজ আন্দোলন যে চরম যদি হয়, এখন যা পরিস্থিতি, আন্দোলনটাকে ডিভাইড অ্যান্ড রুল, প্রথম গ্রুপ ডি গুলোকে আলাদা করে দিল, প্রথম আলাদা একটা ডিভাইড হয়ে গেল, গ্রুপ সি ডি আলাদা করে দিল, এখন আলাদা করছে কি কাউন্সিলিং 1, 2, 3, তারপর কাউন্সিলিং আস্তে আস্তে আন্দোলনটাকে পুরো বর্ষীভূত করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না এত বড় চাকরি চুরির ঘটনা হয়েছে? আপনি বিশ্বাস করেন? সবকিছুই জানতেন, এ টু জেড জানেন। আমরা যদি কালীঘাটে নেমে বাস স্টপে দাঁড়িয়ে থাকি, উনি খবর পেয়ে যান যে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে এত কিছু করাপশন হয়েছে উনি জানেন না? সমস্ত কিছুই জানতেন, এটা আমাদের বিশ্বাস। উনি সমস্ত কিছুই জানেন এবং সমস্ত কিছু জেনেও এখনো সঠিক পদক্ষেপ নিচ্ছেন না। এই 1000 দিন যারা ধর্মতলার বুকে আন্দোলন করতাম বা করেছে এসএলএসটি,
তাদের পাশে কোনোদিন একদিনের জন্য 2 মিনিটের জন্য কথা বলার জন্য কেউ যায়নি। আজকে এই আন্দোলনটা তো সুপ্রিম এত দূর যেত না যদি কিনা হাইকোর্টে এই সমাধানটা হয়ে যেত। সুপ্রিম কোর্ট অব্দি যেতে হলো কেন? ঠিক। কারণ সরকার যদি সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য লিস্টটা দিয়ে দিত তখন 6000 সামথিং লিস্টটা বাদ চলে যেত। এখনো ভরসা আছে আপনাদের মুখ্যমন্ত্রীর ওপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর? দেখুন, মানে রাখতে পারছেন যে মহিলা সবটাই জানতেন, যে মুখ্যমন্ত্রী চুরি জানতেন, আপনার কথায়, আপনাদের কথায় যে উনি সবটাই জানতেন, প্রথম থেকে জানতেন, তার উপর এখনো ভরসা রাখতে পারছেন? দেখুন, ভরসা তো রাখতেই হবে। যিনি চেয়ারে থাকবেন মুখ্যমন্ত্রীর পদে তার উপরে ভরসা রাখতে হবে। আজকে যদি উনি না হয় অন্য কেউ আসেন তারপরেই ভরসা রাখতেই হবে। মমতা ব্যানার্জি ছাড়া যদি অন্য কেউ আসেন সেই চেয়ারটাকে তো ভরসা রাখতে হবে। আমরা সেই চেয়ারটাকে ভরসা রাখছি, আমরা মমতা ব্যানার্জিকে নাম ধরে বলতে চাইছি না। কারণ আমরা এই 10 বছরেও মুখ্যমন্ত্রীর সাথে 2 মিনিটের জন্য সাক্ষাৎকার পাইনি। হাজার হাজার ডেপুটেশন দিয়েছি, হাজার বার 15 থেকে 20 বার অ্যারেস্টেড হয়েছি, লালবাজারের অন্ধকারে থেকেছি, ব্যাংশাল করে গিয়েছি, কিন্তু মুখ্যমন্ত্রী লন্ডনে যেতে পারছেন, মুখ্যমন্ত্রী 2 মিনিটের জন্য এই অসহায় বঞ্চিত ছেলেগুলোর পাশে 2 মিনিট সময় দিতে পারছেন না। থ্যাংক ইউ। দেবাশিস ছিলেন আমাদের সঙ্গে, কনভেনার চাকরিহারাদের ঐক্যমঞ্চ। শ্রদ্ধেয় সরকার, আমার কাউচে আজ যিনি বসে রয়েছেন, আমার স্টুডিওতে আজ যিনি বসে রয়েছেন, তিনি আপনাদেরই প্রতিনিধি। তিনি সবার আগে একজন সরকারি কর্মচারী, একজন সরকারি শিক্ষক। রেসপেক্টেড অ্যাডমিনিস্ট্রেশন, হোয়াট হ্যাভ ইউ ডান? ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন আপনারা, সেই ফ্র্যাঙ্কেনস্টাইন এখন আপনাদের গিলে খেতে আসছে। 26,000 চাকরিহারা সরকারি কর্মচারী পথে নেমেছে। সামলাতে পারবেন তো? একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সাইয়াদ।